নিউ ইয়র্কের ব্র্যামফোর্ড বিল্ডিং, একটা নাম যা বহু বছর ধরে রহস্য আর ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মুখে মুখে চর্চা হয়ে থাকে এই বিল্ডিং জুড়ে ভয়াবহ সব গল্প। কেউ বলে এখানে অদৃশ্য ছায়া ঘুরে বেড়ায়, কেউ বলে এই বিল্ডিংয়ের দেওয়ালগুলো নাকি কালো জাদুর সাক্ষী। তাছাড়া লোকমুখে শোনা যায় এই বিল্ডিংয়ে যত বাসিন্দা রয়েছে তারা সবাই নাকি এক কাল্টের সদস্য। শোনা গেছে স্বয়ং শয়তান নাকি তাদের নির্দেশনা দিয়ে থাকে এবং তারা শয়তানের নির্দেশগুলো বাস্তবায়ন করে থাকে। ঘটনাটা হচ্ছে টেরি নামক এক মেয়ের, যার জীবনের মূল লক্ষ্যই হচ্ছে একজন ব্যালে ড্যান্সার হওয়া। কোনো এক কারণে ব্র্যামফোর্ড বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্ট 7-এতে সে ভাড়া নেয়। এরপর তার সাথে একে একে যেই ঘটনাগুলো ঘটতে থাকে তা দেখার জন্য আমাদের দেখতে হবে অ্যাপার্টমেন্ট 7 মুভিটি, যা কিনা 2024 সালে রিলিজ হয়েছে। তাছাড়া এই মুভিটি 1968 সালে রিলিজ হওয়া রোজমেরিজ বেবি নামক এক মুভির প্রিকুয়েল। এই ভিডিও থেকে যথাযথ সাপোর্ট পেলে অবশ্যই রোজমেরিজ বেবির ঘটনাও এক্সপ্লেন করার চেষ্টা করব। তাছাড়া আমি ইমন বলছিলাম সিনেহল থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিও শেষে চ্যানেলটা চেক আউট করতে ভুলবেন না। তো ঘটনা শুরু করা যাক। সালটা 1965, স্থান হচ্ছে নিউ ইয়র্ক সিটি, যেখানে টেরেসা জিনফ্রিও নামক এক মেয়েকে দেখানো হয় এবং মুভিতে আমরা তাকে টেরি বলে সম্বোধন করব। বর্তমান সময়ে টেরি একজন স্ট্রাগলিং ব্যালে ড্যান্সার। সবেমাত্র সে এই জগতে ঢুকেছে, যার ফলে সে ছোটোখাটো ব্যাকস্টেজে ডান্স করত। এমনই একদিন একটা শোতে পারফরম্যান্সের সময় তার পাটা মুচকে যায়। পরবর্তীতে তার পায়ের সার্জারি করা হয়। এই সম্পূর্ণ খরচ তার ফ্রেন্ড অ্যানি বহন করছিল। এমনভাবে প্রায় 4 মাস কেটে গেছে। টেরির পায়ের সমস্যাটা এখনও অবধি যায়নি। হঠাৎ করেই তার পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব হতো, যার ফলে এক পর্যায়ে সে পেইন কিলার নিতে নিতে তাতে আসক্ত হয়ে পড়ে। এভাবে করেই তার দিনকাল কেটে যাচ্ছিল। কিন্তু সমস্যা একটা, তার খাওয়া দাওয়া, রুম ভাড়া, যাতায়াত খরচ, সব খরচ তার বান্ধবী অ্যানি বহন করছিল। তবে তার ফ্রেন্ডকে তো সেই টাকাগুলো পরিশোধ করতে হবে। তাই 7-5 না ভেবে সে আবারও অডিশন দেওয়া শুরু করে। সে যেখানেই যাচ্ছিল তাকে রিজেক্ট করা হচ্ছিল। অন্যদিকে অ্যানির এক ফ্রেন্ড বলছিল, টেরির দায়িত্ব তো আর তোর না, তুই শুধুই তার খরচ কেন বহন করছিস? এবং এই বিষয়টা টেরি নিজেও অ্যাকসেপ্ট করে। একদিন টেরি একটা পোস্টার দেখতে পায়, যেখানে অ্যালেন মার্চেন্ট নামক এক ব্যক্তি তার শোয়ের জন্য একজন কাস্টিং খুঁজছিল। নির্দ্বিধায় টেরি সেখানে চলে যায় অডিশন দেওয়ার জন্য। সেখানে অ্যালেনের সামনেই টেরির অডিশন হচ্ছিল। তবে কাস্টিং ডিরেক্টররা সেখানে টেরিকে রিজেক্ট করে দেয়। তাকে রিজেক্ট করার কারণ হচ্ছে ডিরেক্টররা সেখানে তাকে চিনে ফেলে যে আসলে এই মেয়েটা 4 মাস আগে একটা প্লে করার সময় তার পাটা ভেঙে ফেলেছিল। তবে ডিরেক্টররা সেখানে তার সাথে কিছুটা খারাপ আচরণ করে, যেমন তাকে বারবার একটা মুভি তাকে করতে বলছিল, যাতে করে তার পায়ের ইনজুরিটা আরও বেড়ে যাচ্ছিল। তার সাথে সেখানে তার ফ্রেন্ড অ্যানিও এসেছিল। বাইরে বসে যখন সে পেইন কিলার নিচ্ছিল, তার ফ্রেন্ড তাকে বলছিল, কয়েকদিনের জন্য তুই গ্রামের বাড়ি চলে যেতে পারিস, এসব থেকে একটু দূরে থাক, সব কিছু ঠিক হয়ে যাবে। টেরি বলছিল, কার কাছে যাব? সেখানে টেরি বলছিল, খুব অল্প বয়সে আমি আমার মাকে হারিয়েছি। তখন আমি খুব ছোট ছিলাম। সম্পূর্ণ ফ্যামিলি চলতো পিগ ফার্ম দিয়ে। এমনই একদিন কাজ করার সময় ফার্মে আগুন লেগে গিয়েছিল, যার ফলে সেখানে আমার মা মারা যায়। আর মা মারা যাওয়ার পর বাবা মানসিকভাবে ভেঙে পড়ে। ভেতরে চেপে রাখা এই কষ্টগুলো শুধুমাত্র নাচের মাধ্যমেই ভুলে থাকতাম। টেরি মূলত এই কারণেই ড্যান্সিং ক্যারিয়ার বেছে নিয়েছে এবং ভবিষ্যতে সে তার নাম বড় ব্যানারে দেখতে চায়। পরবর্তীতে টেরি অ্যালানকে বাইরে যেতে দেখে এবং তার পিছু করতে থাকে তাকে রিকোয়েস্ট করার জন্য যেন তাকে কাস্টিংয়ে নেওয়া হয়। তার চিন্তাভাবনা এটা ছিল যে ছোটোখাটো একটা রোল পেলেও চলে যাবে। তাই তার পিছু করতে করতে সেখানে ব্র্যামফোর্ড নামক এক বিল্ডিংয়ে গিয়ে পৌঁছায়। তবে ব্র্যামফোর্ড বিল্ডিং থাকার জন্য অতটাও ভালো জায়গা নয়। ব্র্যামফোর্ড বিল্ডিংয়ে গিয়ে তার দেখা হয় গার্ডের সাথে। গার্ডকে বলছিল সে অ্যালানের সাথে দেখা করতে চায়। সহজ কথায় গার্ড তাকে জানিয়ে দেয় যে অ্যালান তাকে বলে যায়নি যে তার সাথে কেউ দেখা করতে আসবে। তাছাড়া টেরি সেখানে লিফট থেকে কিছু একটা শব্দ শুনতে পাচ্ছিল। তার সাথে সাথে কেন যেন তার মাথা সেখানে ঘোরাচ্ছিল। বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে সেখানে সে বমি করা শুরু করে। ঠিক তখন দুজন বয়স্ক স্বামী স্ত্রী তাকে সাহায্য করে। সেখানে সে অজ্ঞান হয়ে গেলে পরবর্তীতে নিজেকে নিজে সে অ্যাপার্টমেন্ট 7-এতে খুঁজে পায়।
রুম থেকে বাইরে বেরোলে সেখানে বয়স্ক দুজন স্বামী স্ত্রীকে দেখতে পায়, যাদের নাম মিনি ক্যাস্টেবেট এবং রোমান ক্যাস্টেবেট। সেখানে টেরিকে শূকরের মাংস খেতে বলে। টেরি জানায় সে শূকরের মাংস খায় না। মিনি সেখানে ভেবে নেয় সে একজন হিন্দু। টেরি জানায় সে হিন্দু নয়, বরং সে একজন খ্রিস্টান। তারপর সেখানে মিনি তার ফেভারিট ড্রিঙ্ক ব্লাডি মেরি অফার করে। তাকে সেখানে জিজ্ঞাসা করা হয় অ্যালান কি তার ফ্রেন্ড কিনা। তার মুখে হ্যাঁ শুনতে পেয়ে সেখানে তারা দুজন তার সাথে ভালো ব্যবহার করা শুরু করে। তাছাড়া টেরি সেখানে মিনির কিছু কাজে সাহায্য করছিল। মিনি সেখানে তার পায়ের ইনজুরির কথা জিজ্ঞাসা করছিল। তার উত্তরে সে জানায় ডান্স করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। এর পরবর্তীতে টেরিকে তাদের ঘরের পাশে আরেকটা রুম দেখায়। তারা জানায় এই রুমটা তারা ইনভেস্টমেন্টের জন্য কিনেছিল, তবে এটা এভাবেই পড়ে রয়েছে। যদি সে চায় তাহলে এখানে থাকতে পারে। এখন টেরি ভাবছিল অফারটা অতটাও খারাপ না, তবে তাদেরকে জানায় এই অ্যাপার্টমেন্টটা তার অ্যাফোর্ডের বাইরে। সেখানে মিনি এবং রোমান জানায় তোমার কাছ থেকে টাকা কে চেয়েছে, তুমি চাইলে সম্পূর্ণ ফ্রিতেই থাকতে পারবে, একটা টাকাও দেওয়া লাগবে না। এখন তাকে ফ্রিতে থাকতে দেওয়ার কারণটা জানতে চাইলে সেখানে তারা জানায় তারা খুবই একাকিত্ব অনুভব করে। তাছাড়া তাদের কোনো সন্তানও নেই। টেরি এই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায় এবং সে ভাবছিল এত বড় অপরচুনিটিটা মিস করাটা ঠিক হবে না। কতদিনই বা সে অ্যানির ভরসায় বেঁচে থাকবে। এক পর্যায়ে অনেক চিন্তা ভাবনা করার পর সেখানে সে রাজি হয়ে যায়। পরের দিন সে তার সমস্ত জিনিসপত্র গোছাচ্ছিল। সে অ্যাপার্টমেন্টে গিয়ে উঠবে এবং সমস্ত ঘটনা সে তার ফ্রেন্ড অ্যানিকে জানায়। অ্যানি বলছিল যাদের তুই চিনিস না তাদের সাথে গিয়ে কিভাবে থাকবি, এমনকি তারা ভালো না খারাপ তাও তো জানিস না। টেরি সেখানে জানায় সেখানে কোনো সমস্যা নেই, তারা শুধুমাত্র একাকী থাকে। পরবর্তীতে টেরি ব্র্যামফোর্ড বিল্ডিংয়ে চলে যায়। আশ্চর্যের ব্যাপার, আজ গার্ড তার সাথে খুব ভালোভাবে আচরণ করছে, এমনকি তার ব্যাগটা নিয়ে তার রুমে গিয়ে পৌঁছে দেয়। অ্যাপার্টমেন্টে ওঠার পর মিনি চলে আসে তাকে ওয়েলকাম জানানোর জন্য। সেখানে তাকে রাতের 9টা বাজে একটা পার্টিতে ইনভাইট করে। সেদিন সে ভালোভাবে পরিপাটি হয়ে চলে যায় অ্যালানের অ্যাপার্টমেন্টে। দেখা যায় মিনি এবং রোমান সেখানে আসেনি, তবুও অ্যালান তাকে বলছিল তুমি যদি চাও তাহলে তোমার বাড়িতে চলে যেতে পারো। টেরি ভাবছিল এখানে যেহেতু এসে পড়েছে তাহলে কিছুক্ষণ সময় কাটিয়ে যাক। তাছাড়া সেখানে অ্যালানের সাথে তার অনেক কথোপকথন হয়, যেমন তার ড্যান্সিং ক্যারিয়ার কেন বাছাই করতে হলো, তার ব্যাক স্টোরি কি, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া টেরি সেখানে অনেক খুশি ছিল। এর কারণ হচ্ছে অ্যালানের পিছু করতে করতেই সে এই বিল্ডিংয়ে এসেছিল এবং অ্যালানের কারণেই আজ তার এই সৌভাগ্য হয়েছে। তাছাড়া অ্যালান সেখানে সেই শো নিয়ে কথা বলছিল, যার জন্য অ্যালান একজন পারফেক্ট কাস্ট খুঁজছিল। সেখানে অ্যালানের মুখ থেকে একজন ব্যক্তির কথা শোনা যায়, যার নাম অ্যাড্রিয়ান মার্কেটো। এই শোয়ের পেছনে তারই সম্পূর্ণ হাত রয়েছে এবং যুগ যুগ ধরেই তার লেগেসিটাই তারা বহন করে এসেছে। তাছাড়া সেখানে অ্যালান তাকে একটা ড্রিঙ্ক অফার করে। এরপর আস্তে আস্তে তার মাথা ঘোরানো শুরু করে। অ্যালান সেখানে টেরির সাথে ডান্স করা শুরু করে। ডান্স করতে করতে হঠাৎ করে অ্যালান তাকে একটা সিক্রেট জায়গায় নিয়ে যায়, যেখানে কালো পোশাক পরা অনেকগুলো লোক দেখা যায়। টেরিকে নিয়ে সবাই সেখানে ডান্স করা শুরু করে। সেখানে তারা একটা পেন্টাগ্রাম শেপও বানায়, যা কিনা শয়তানকে চিহ্নিত করে এবং এক পর্যায়ে টেরিকে একটা নির্দিষ্ট জায়গায় শোয়ানো হয়। সেই মুহূর্তে হঠাৎ করে এক ভয়ানক অবয়ব টেরির উপরে চড়ে বসে, তবে টেরি সেখানে কিছুই করতে পারে না। এর কারণ হচ্ছে তার শরীরে কোনো শক্তি নেই। পরদিন সকালবেলা অ্যালানের রুমে তার ঘুম ভাঙে। তার জন্য খাবার নিয়ে আসলে সেখানে অ্যালান তাকে বলে গতকাল রাতে তার সাথে খুব ভালো সময় কাটিয়েছে, তবে টেরি সেখানে কিছুই বুঝতে পারে না। তার সাথে সাথে অ্যালান তাকে একটা সুসংবাদ দেয় যে আসলে তাকে প্লেতে রোল করার জন্য সিলেক্ট করা হয়েছে। পরবর্তীতে সে ডান্স ক্লাসে গিয়ে জয়েন করে। সেই শোয়ের মেন লিড ভিরা নামক এক মেয়ে সেখানে টেরিকে সবার সামনে অপমান করছিল। তার ধারণা হচ্ছে টেরির এই রোলের জন্য কোনো যোগ্যতা নেই, বরং অ্যালানের সাথে তার অ্যাফেয়ার থাকায় সে এই রোলটা পেয়েছে। হঠাৎ করে টেরির শরীরে কেমন জানি এক ব্যথা অনুভব হচ্ছিল, তাই ওয়াশরুমে গিয়ে যখন সে তার শরীরটা চেক করে সেখানে সে দেখতে পায় তার হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় বাইট মার্ক দিয়ে ভরা। তবে এইগুলো সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। বিষয়টা নিয়ে টেরি খুব চিন্তায় পড়ে যায়। বাড়িতে গেলে সেখানে মিনি টেরির সাথে মিসেস গার্জিনিয়ার পরিচয় করিয়ে দেয়। মিনির কাছ থেকে জানা যায় মিসেস গার্জিনিয়া হচ্ছে নিউ ইয়র্কের সর্বপ্রথম জাজ। সেই সাথে মিসেস গার্জিনিয়ার সাথে মিনি টেরির পায়ের ইনজুরির কথাটা শেয়ার করেছিল এবং এই কারণেই মিসেস গার্জিনিয়া টেরির সাথে দেখা করতে এসেছে। সেখানে সে তার পায়ের ইনজুরিটা দেখে। সেই জায়গাটায় সে একটা মলম লাগিয়ে দেয় এবং তাকে বলে দিনে 2বার এই মলমটা ব্যবহার করতে। টেরি সেদিন রাতে কিছু অদ্ভুত স্বপ্ন দেখছিল।
যেমন লিফট থেকে অদ্ভুত কোন আওয়াজ আসছে। তারপর হঠাৎ করে আবার দেখতে পায় সে অন্য একটা কক্ষের মধ্যে প্রবেশ করছে। এক পর্যায়ে সে দেখতে পায় তার বেডের পাশে একটা ডিমনিক ফিগার দাঁড়িয়ে আছে। ভয় পাওয়াতে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর হাঁটার চেষ্টা করলে সে দেখতে পায় তার পায়ে আর কোনো ব্যথা হচ্ছে না। আশ্চর্যের বিষয়, গত 4 মাস যাবৎ মেডিকেল সায়েন্স যা করতে পারল না সেটা একটা সামান্য মলম লাগাতেই ঠিক হয়ে গেল। সেদিন সে খুশি মনে চলে যায় রিহার্সেল করতে। অনেকদিন পর সে মন খুলে নাচতে পারল। তাছাড়া ক্রিসমাস উপলক্ষে তাদেরকে একটা বোনাস দেওয়া হয়। অন্যদিকে মিনি ক্রিসমাস উপলক্ষে একটা পার্টির আয়োজন করে, যা কিনা অ্যাপার্টমেন্ট 7-এতে, এবং সেখানে টেরি তার ফ্রেন্ড অ্যানিকেও নিয়ে যায়। পার্টিতে যাওয়ার পর মিনি তাদেরকে ওয়েলকাম জানায় এবং টেরির সাথে অ্যাপার্টমেন্ট 4F-এর কিছু সদস্যদের পরিচয় করিয়ে দেয়। এরপর পরিচয় হয় নিউ ইয়র্কের ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরের মধ্যে একজন, যার নাম ডক্টর এব্রাহিম সেপারস্টিন। সেখানে ডক্টর সেপারস্টিন তাকে তার কার্ড দেয়। টেরি বলছিল তার কার্ডের কোনো প্রয়োজন নেই। তার উত্তরে ডক্টর সেপারস্টিন রহস্যময় অঙ্গভঙ্গি নিয়ে তাকে বলছিল কার্ডটা খুব শীঘ্রই প্রয়োজন হবে। তাছাড়া সেখানে মিনির সাথে মিসেস গার্জিনিয়ার কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। মিসেস গার্জিনিয়া বলছিল সে আর এই কাজগুলো করতে পারবে না, কিন্তু মিনি তাকে বলছিল কাজগুলো না করলে কিভাবে হবে। তার আদেশগুলো যদি না পালন করে তাহলে তার সাথে কি হবে সে নিজেও তা জানে। টেরি যখন তাদের কথোপকথন শুনতে যাবে ঠিক সেই মুহূর্তেই তার পথে কিছু লোকদের দেখতে পায়, যারা কিনা তার দিকে তাকিয়ে কিছু একটা মন্ত্র উচ্চারণ করে যাচ্ছিল। বিষয়টা উপেক্ষা করে টেরি চলে যায় মিনির সাথে দেখা করতে। সেখানে গিয়ে সে বলছিল সবকিছু ঠিকঠাক আছে তো। মিনি জানায় প্রায়ই আমাদের মাঝে এরকম টুকটাক কথা কাটাকাটি হয়ে থাকে, ওসব কথায় কান্না দিলেও চলবে। তাছাড়া সেখানে মিনিকে একটা ফার কোট গিফট করে। কোটের পকেটটা চেক করতেই সেখানে একটা লকেট দেখা যায়। রোমান জানায় এই লকেটটা নাকি 300 বছরের বেশি পুরনো। বলটার ভেতরে টেনিস রুট নামক এক হারবাল রয়েছে। রোমান জানে এই লকেটটা নাকি একটা লাকি চার্ম, এটা সৌভাগ্য নিয়ে আসে। এখন টেরি সেখানে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু টেরি এটা জানতো না তাকে সবাই মিলে একটা ফাঁদে ফালানোর চেষ্টা করছে। এমনকি অলরেডি সে তাদের ফাঁদে পা দিয়ে ফেলেছে। তবে গিফট পেয়ে সেখানে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সেখানে অ্যাপার্টমেন্ট 7G-তে এসে তার ফ্রেন্ড অ্যানির সাথে ডান্স করছিল এবং তার ফ্রেন্ডকে তার পছন্দের একটা স্কার্ফ গিফট করে, যা কিনা তার অনেক দিনের শখ ছিল কেনার। টেরি সেখানে এক পর্যায়ে তাকে গিফট করা সেই ফার কোটটা পরিধান করলে সেখানে দুটো ডেমনিক হাত তার কোমর চেপে ধরে। এর পরবর্তী মুহূর্তে আবার হঠাৎ করে সব ঠিক হয়ে যায় এবং এই বিষয়টা নিয়ে সে অবসেসড হয়ে পড়ে। সেদিন রাতে টেরির হঠাৎ করে বমি হওয়া শুরু হয়, এমনকি তার পিরিয়ডও বন্ধ হয়ে যায়। এর ফলে পরদিন সকালে সে ডক্টর সেপারস্টিনের সাথে দেখা করে এবং সেখানে সে জানতে পারে সে প্রেগনেন্ট এবং সে জানতো এই বাচ্চাটা অ্যালানের। টেরি এই বিষয়টা অ্যালানকে জানাতে চাচ্ছিল না। এখন সেদিন রিহার্সালের পর তার অ্যানির সাথে কথা হয়, তাকে সম্পূর্ণ ঘটনা সে খুলে বলে। টেরি অ্যালানকে এই বিষয় নিয়ে কোনো কিছু জানাতে চাচ্ছিল না। এর কারণ হচ্ছে যদি তাকে এই রোল থেকে বের করে দেওয়া হয়, তাই সেই ভয়ে এই কথাগুলো প্রকাশ করতে পারছিল না। অন্যদিকে ভিরা শুরু করে দেয় টেরিকে নিয়ে গীবত গাওয়া। আসলে তার আগে থেকেই সন্দেহ ছিল তার অ্যালানের সাথে সম্পর্ক আছে এবং এখন সে জানতে পারে টেরির পেটে বাচ্চা আছে। ভিরার কথাগুলো টেরি এক পর্যায়ে সহ্য করতে না পেরে তাকে ধাক্কা দিয়ে বসে। টেরি সেদিন বিকেলবেলা লন্ড্রি রুমে চলে যায়। হঠাৎ করে মনে হলো পাশ থেকে ওয়াশিং মেশিনের দরজাটা খুলে গেছে। বিষয়টা টেরি চেক করতে গেলে সেখানে ওয়াশিং মেশিনের ভেতরে ক্ষতবিক্ষত অবস্থায় একটা বাচ্চাকে দেখতে পায়। তাছাড়া আয়নার রিফ্লেকশনে একটা ডিমনের চেহারা ভেসে আসে। পিছে ঘুরে দেখতেই কাউকে দেখা যায় না। সেই মুহূর্তে সেখানে রোজমেরির আগমন ঘটে, যে কিনা সবেমাত্র ব্র্যামফোর্ড বিল্ডিংয়ে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে। তাছাড়া পরদিন যখন সে আবার রিহার্সাল করতে যায় সেখানে ভিরা তার সাথে আবারও প্র্যাঙ্ক করে বসে। তবে এবার এই বিষয়টা অ্যালানের চোখে পড়ে যায়, তাই সেখানে সে তা কাউন্টার করে। তবে অ্যালান সেখানে জানায় তার পেটে যে বাচ্চা রয়েছে সেটা তা আগে থেকেই জানে। সেখানে টেরি তাকে সোজাসাপটা এটা জানিয়ে দেয় যদি সে এখন বাচ্চাটা জন্ম দেয় তাহলে তার ড্যান্সিং ক্যারিয়ারটা আর হবে না। তবে অ্যালানের রিকোয়েস্ট এটা ছিল যে তার পেটে থাকা বাচ্চাটাকে জন্ম দিতে। যদি সে তা করতে সক্ষম হয় তাহলে ভিরার মতো হাজারো মেয়ে তার পা চাটবে। সম্পূর্ণ বিষয়টা শোনার পর তার মাথায় কিছু ধরছে না, তাই বাড়িতে চলে যায়। বেল বাজালো ক্যাস্টাভেটের দরজায়, তবে ভেতর থেকে কারো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তাই যখন তার রুমে গিয়ে পৌঁছাতে লাগছিল দেখতে পায় রুমের দরজাটা খোলা। ভেতরে প্রবেশ করতেই মিনি এবং রোমান তাকে সারপ্রাইজ জানায়।
তারা জানায় তারা দুজন জানে সে যে প্রেগনেন্ট। মিনি জানায় রোমানের কাছে একটা স্পেয়ার কি রয়েছে, তাই আগে থেকেই তার রুমে এসে বসে আছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তবে টেরির কাছে বিষয়টা বেশি একটা ভালো লাগেনি। তাদের দুজনকে ধমক দিয়ে বলছিল আপনারা কারা, বাচ্চা রাখবো কি রাখবো না এটা আমার ডিসিশন। তবুও তারা দুজন তাকে উইশ করতে থাকে যে তুমি একজন ভালো মা হবে। টেরি সেখানে আউট অফ কন্ট্রোল হয়ে তাদের দুজনকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু মিনি এবং রোমান টেরিকে তাদের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে তারা দুজন টেরিকে বাচ্চাদের ক্রেডেল দেখায়। সেখানে তারা বলছিল আমরা কখনোই সন্তানের বাবা মা হতে পারিনি, বাচ্চাটা যদি তুমি না রাখতে চাও তাহলে আমাদেরকে দিয়ে দিতে পারো, তবে বাচ্চাটাকে নষ্ট করো না, এর বদলে আমরা তোমাকে সব কিছু দিতে রাজি আছি। বলতে গেলে টেরির কাছে কোনো কিছু নেই, না আছে কোনো ভবিষ্যৎ, না আছে কোনো টাকা পয়সা, তাছাড়া কোনো জনপ্রিয়তাও নেই। তাই কোনো কিছু না ভেবে তাদের দেওয়া এই প্রস্তাবে সে রাজি হয়ে যায় এবং সে জানে এই বাচ্চাটাকে সে জন্ম দিবে। তো সেদিন রাতে সে ঘুমিয়েছিল এবং সে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখছিল। সে দেখছিল একটা টানেলের ভেতরে হাঁটা শুরু করছে এবং আগুনে জ্বলন্ত অবস্থায় একটা চার্চ দেখতে পায়। হঠাৎ করে সে দেখতে পায় অনেকগুলো লোক কালো পোশাক পরে তার চারিপাশে দাঁড়িয়ে আছে, তার সাথে সেখানে এক অবয়ব দাঁড়িয়েছিল। দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙলে তার কাছে মনে হয় তার কাঁধের উপর কে যেন হাত দিয়ে রেখেছে। কিছুক্ষণ পরই সবকিছু আবার নর্মাল হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর বাইরে কারো হাঁটার শব্দ শুনতে পেলে গিয়ে চেক করলে দেখতে পায় মিসেস গার্জিনিয়া বাইরে দাঁড়িয়ে আছে। গার্জিনিয়া তার কাছে ক্ষমা চাচ্ছিল এবং তাকে বলছিল আমাকে এটা থামাতেই হবে, ক্ষমা করে দিও। এই বলে তার উপর ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। কোনো মতে তার থেকে বেঁচে গেটটা লাগিয়ে দেয়, কিন্তু হঠাৎ করেই বাইরে সবকিছু একেবারে স্বাভাবিক হয়ে গেল। গেটটা খুলে টেরি যখন দেখতে যায় তখন সে দেখতে পারে মিসেস গার্জিনিয়া নিচে পড়ে আছে, তার গলা কে যেন চেপে ধরেছে এবং সেখানে কালো ছাপ বসে গেছে। ঠিক ইমিডিয়েটলি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পরের দিন টেরি মিনি এবং রোমানের কাছে ধন্যবাদ জানায় মিসেস গার্জিনিয়াকে বাঁচানোর জন্য। টেরি সেখানে জানতে পারে মিসেস গার্জিনিয়া কোমায় চলে গেছে। মিনি এবং রোমান যখন সেখান থেকে চলে যায় টেরি তার রুমটা ভালোভাবে চেক করছিল। একটা জায়গায় দেখতে পায় তার রুমের ভেতরে একটা পার্টিশন রয়েছে, তা সরাতেই চলে যায় মিসেস গার্জিনিয়ার রুমে। তার রুমের ভেতরে প্রবেশ করতেই টেবিলের ওপর একটা লাল বই দেখতে পায় এবং সেটা সেটানিক বাইবেল ছিল, যা কিনা সম্পূর্ণ বাইবেলের অপোজিট। টেরি সেখানে বইটা খুলে পড়া শুরু করে। বইটার মধ্যে সেই টেনিস রুটের কথা উল্লেখ করা হয়েছে, যেটা কিনা তার গলার লকেটের ভেতর রয়েছে এবং জানা যায় এই টেনিস রুটটাকে ডেভিলস পেপার বলা হয়ে থাকে, যেটার স্মেল শয়তানের খুব ভালো লাগে। অন্যদিকে আমাদেরকে ভীরাকে দেখানো হয় একদিন স্টেজের মধ্যে পারফর্ম করার সময় হঠাৎ করে ভীরার শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। হঠাৎ করেই সেখানে তার হাত পা মচকে যাওয়া শুরু হয়, যেমনটা কোনো অদৃশ্যমান অবয়ব তার হাত পা ভেঙে দিচ্ছিল। এখন যেহেতু শোয়ের মেইন লিড ভীরার এই অবস্থা হয়ে গেছে, তার পরবর্তীতে অন্য কাউকে আনা লাগবে। জাজরা সেখানে ডিসাইড করে তার জায়গায় টেরি পারফর্ম করবে এবং সেখানে টেরিকে মেইন লিডে প্রমোট করা হয়। টেরি যখন বাড়িতে চলে আসে তখন মিনিকে জানায় তাকে ভীরার মতো একটা লুক দিতে, যাতে করে সে পরবর্তীতে পারফর্ম করবে। তবে সেখানে টেরির মুখে কিছুটা আফসোস দেখা যায় যে আসলে ভীরার সাথে এমনটা হওয়া উচিত ছিল না। মিনি তার এই সমস্ত কথা শুনছিল, কিন্তু তাকে সে বলছিল তারই পা ভাঙাতে তো তোমার আরও সুবিধা হয়েছে, এটা তোমার জন্য একটা অপরচুনিটি। তবে টেরি এই বিষয়টাতে খুশি নয়, কেননা সে তার নিজের যোগ্যতায় মেইন লিডে আসতে চাচ্ছিল। তাই মিনি সেখানে জেদ করে তার কানের পাশে কিছুটা কেটে দেয়। মিনির জেদ করার কারণ হচ্ছে মিনি এবং রোমান মিলে তার জন্য যা করেছে সে মোটেও তা অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু পরবর্তীতে সে অ্যাপ্রিসিয়েট করে সে অনেক লাকি, কেননা ক্যাস্টোবেট ফ্যামিলি তার জন্য অনেক কিছু করেছে। প্লেতে যাওয়ার আগে টেরি সেখানে বাস থেকে নামা যাত্রীদের দেখছিল। এর কারণ হচ্ছে এই শহরে কত মানুষ নানান ধরনের স্বপ্ন নিয়ে আসে, কারো স্বপ্ন পূরণ হয় আবার কারোটা হয় না। তবে সে আজ নিজেকে খুব লাকি মনে করছে, কেননা ব্যানারের মধ্যে তার নাম অনেক বড় করে লেখা। তার এটাই স্বপ্ন ছিল সে একজন সফল ড্যান্সার হবে। তবে ব্যানারে লক্ষ্য করলে দেখা যায় ব্যানারের মধ্যে ডিমনিক সিম্বল দেওয়া রয়েছে, যা কিনা শয়তানকে ইন্ডিকেট করে। সেখানে শোতে দেখা যায় টেরি খুব ভালো পারফরমেন্স করে এবং টেরি দেখতে পায় যে মিনি তার শো দেখছে বসে বসে। তবে পরবর্তী মুহূর্তেই সেখানে মিনি নেই
আসলে টেরি শুধু হ্যালুসিনেট করছে। মেকআপ রুমে গেলে সেখানে আয়নায় যখন নিজেকে দেখে সেখানে দেখতে পায় তার পেট হঠাৎ করে ফুলে গেছে এবং তার পেটের মধ্যে এক ভয়ানক অবয়বের চেহারা ভেসে ওঠে। বিষয়টা দেখে সেখানে প্রচণ্ড ভয় পায় সে। এখনও অবধি সে এই বাচ্চাটাকে চাইছে না। তাই বাড়িতে গিয়ে ইমিডিয়েটলি সে ডক্টর সেপারস্টিনকে কল করে। সমস্ত ঘটনা ডক্টরকে জানানোর পর সে তাকে বলে ইমিডিয়েটলি তার হসপিটালে এসে দেখা করতে, সাথে করে তার জামা কাপড় সহ নিয়ে আসতে। এমনও হতে পারে তাকে কয়েকদিন হসপিটালে থাকতে হবে। তাছাড়া ডক্টর সেপারস্টিন তাকে বলে বাচ্চাটার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। কথাটা শুনতেই টেরি কলটা কাট করে দেয়। তার আর বুঝতে বাকি রইল না তারা সবাই একসাথে মিলে রয়েছে। ড্রয়ার থেকে সেই সেটানিক বইটা সে বের করে। তারপর কিছু পেজ ঘাটাঘাটি করতেই দেখা যায় একটা পেজে একজন মহিলা শয়তানের বাচ্চা জন্ম দিচ্ছে এবং সেখানে সে এটা বুঝতে পারে যে কেন সেদিন রাতে মিসেস গার্জিনিয়া তাকে মারতে এসেছিল, কেননা তার পেটে স্বয়ং শয়তানের বাচ্চা। ইতিমধ্যেই ডক্টর সেপারস্টিন মিনিকে কল করে বসে। তার কল পেয়ে মিনি চলে যায় টেরির রুমে। তবে টেরি আগে থেকেই তার রুমটা লক করে রেখেছে। টেরি সেখানে বুঝে যায় সে এখন বাজেভাবে ফেসে গেছে এবং এরা সবাই আর কেউই নয় বরং ডাইনি এবং শয়তান পূজারী। তারপর সেখানে ব্যাগটা গুছিয়ে লকেটটা রেখে সেই সেটানিক বুকটা নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে মিনি এবং রোমানের কাছে জোন নামক এক মেয়ের কথা শুনতে পেয়েছিল, যে কিনা এর আগে অ্যাপার্টমেন্ট জিতে থাকতো। বর্তমানে টেরি যেই রুমটাতে থাকছে সে নাকি রাতারাতি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। জোন আসলে কেন সেখান থেকে পালিয়ে গেছে তার উত্তর জানতেই সে জোনের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিকানায় পৌঁছে গেলে সেখানে জানায় জোন বলেছিল একদিন পর আসবে, কিন্তু তার বদলে সে 6 মাস হয়ে গেছে এখনও আসেনি। তবে হোটেল কর্তৃপক্ষ জানায় তার জিনিসপত্র সে রেখে গেছে। সেই জিনিসগুলো যখন সে চেক করতে যায় সে জানতে পারে জোন আসলে একজন ধার্মিক মহিলা ছিল। সেখানে ক্রুসিফিক্সের লকেটটা ধরতেই টেরির হাত সম্পূর্ণ ঝলসে যায় এবং সেখানে জায়গাটায় স্পট পড়ে যায় এবং এর কারণ হচ্ছে তার পেটের মধ্যে স্বয়ং অ্যান্টিক্রাইস্ট রয়েছে। এরপর সেখান থেকে বেরিয়ে সে চার্চের উদ্দেশ্যে রওনা দেয়। চার্চের ভেতরে প্রবেশ করলেই তার পেটের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হওয়া শুরু হয়। টেরি সেখানে যিশুর কাছে ক্ষমা চায় এবং তাকে বলে এই বিপদ থেকে তাকে রক্ষা করতে। সেই মুহূর্তে সেখানে চার্চের এক নান চলে আসে। তাকে দেখেই সে বলতে লাগলো তার মরে যাওয়াতেই দুনিয়ার মধ্যে কল্যাণ বয়ে আসবে। তাছাড়া টেরি তাকে সেই সেটানিক বুকটা দেখাচ্ছিল। নান সেখানে বলছিল এই বইটা তার কাছ থেকে দূরে রাখতে, এটা এক অভিশপ্ত বই। টেরি তাকে জোনের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তাকে জানায় জোন কোথায় রয়েছে। নান জানায় জোন আসলে মারা গেছে। আসলে জোন অনেক ধার্মিক একজন মেয়ে ছিল। কোনো না কোনো একভাবে সে ব্র্যামফোর্ড বিল্ডিংয়ের সাথে জড়িত হয়ে যায় এবং অ্যাপার্টমেন্ট 7Gতে গিয়ে ওঠে। ক্যাস্টোভেট ফ্যামিলি হচ্ছে স্বয়ং শয়তান পূজারী। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে শয়তানকে সশরীরে পৃথিবীতে জন্মগ্রহণ করানো। তারা যে কোনো উপায়েই শয়তানকে এই পৃথিবীতে আনার চেষ্টা করবে। তখনই হঠাৎ করে টেরির পেটে ব্যথা হওয়া শুরু হয়। নান যখন তার পেটের দিকে তাকায় তার বুঝতে আর এক মুহূর্তও লাগলো না। সে বুঝে যায় যে তার পেটে স্বয়ং অ্যান্টিক্রাইস্ট রয়েছে। নান জানায় এই বাচ্চাটা যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে তাহলে ঘোর অমঙ্গল হয়ে যাবে। পরবর্তীতে টেরি তার একমাত্র ফ্রেন্ড অ্যানির সাথে দেখা করে। আসলে টেরি যাচ্ছিল অ্যাবর্শন করাতে। ডক্টর যখন সার্জারির কাজ শুরু করে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পেটে থাকা বাচ্চাটা টেরির মাধ্যমে ডক্টরকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেয় এবং সেখানেই ডক্টরটা মারা যায়। টেরি এখন সম্পূর্ণ ডিপ্রেশনে পড়ে যায় এবং সে একে একে এটা বুঝতে পারে এই বিল্ডিংয়ে আসার পর থেকেই তার জীবনটা নরকে পরিণত হয়েছে। অ্যানির সাথে বিদায় নিয়ে সে চলে যায় ব্র্যামফোর্ড বিল্ডিংয়ে। গিয়ে সেখানে লিফটে ওঠে এবং চলে যায় একেবারে বেসমেন্টে। সেখানে এক সিক্রেট রুম রয়েছে। এর আগেও সে তার স্বপ্নে দেখেছে একদিন সে এই রুমে প্রবেশ করছিল। রুমের ভেতরে হাঁটা শুরু করলে এক পর্যায়ে সে একটা কক্ষে গিয়ে পৌঁছায়, যেখানে একটা ডিমনিক ফিগার মাস্ক, একটা সেটানিক বুক, তার সাথে একটা ছুরি রয়েছে। সেখানে তার দেখা হয় অ্যালানের সাথে। এবার অ্যালান সমস্ত কথা স্বীকার করে এবং তাকে বলে তাদের সাথে সেটানিক কাল্টে জয়েন হয়ে যেতে। যেখানে থাকা চাকুটা নিয়ে সে অ্যালানের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে দেখা যায় অ্যালানের তাতে বিন্দু পরিমাণে আফসোস নেই। তবে হঠাৎ করে তার সেখানে ফ্ল্যাশব্যাক আসা শুরু হয় যে আসলে সেদিন রাতে তার সাথে কি ঘটেছিল।
এবং বর্তমানে সে যেখানে আছে এটাই সেই জায়গা। এবং সেখানে টেরি সেটানকে দেখতে পায়, যার ফলে ভয়ে সেখান থেকে সে পালাতে শুরু করে। বাইরে যেতে গেলে সেখানে গার্ড তাকে আর চাবিটা দেয় না। তারপর সেখান থেকে পালিয়ে সে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। ঘরে প্রবেশ করে দরজাটা লাগাতেই হঠাৎ করে তার যেন মনে হলো ঘরের ভেতরে কেউ রয়েছে। গিয়ে চেক করতেই দেখতে পায় মিনি এবং রোমান আগে থেকেই তার রুমের মধ্যে বসে আছে। টেরি সেখানে সেফটির জন্য তার কাছে একটা চাকু রেখে দেয়। সেখানে টেরি তাদের দুজনকে বলছিল সে জেনে গেছে এই বিল্ডিংয়ের সমস্ত মানুষ শয়তানের পূজা করে এবং সে কোনো মতেই তাদের সাথে যোগদান দিবে না এবং সে নিজেকে নিজে শেষ করে দিবে। এই বলে যখন সে তার পেটে স্ট্যাব করতে যাবে ঠিক সেই মুহূর্তেই চাকুটা আটকে যায়। এই যেন কোনো অজানা শক্তি তাকে আটকে রেখেছে। টেরি সেখানে রোমানকে ইভিল বলে। রোমান জানায় কেন? আমরা সেটানকে ওয়ার্শিপ করি বলে। সেখানে রোমান জানায় যখন সে খুব ছোট ছিল তখন তার বাবা এড্রিয়ান মার্কেটোকে একজন ধর্মে বিশ্বাসী লোক হত্যা করতে এসেছিল এবং সেই দিনের পর থেকেই সে সেটান ওয়ার্শিপ করে, যার পরবর্তীতে এই অ্যাপার্টমেন্টের মধ্যে সে স্বয়ং শয়তানকে হাজির করেছিল। রোম্যান হচ্ছে এড্রিয়ান মার্কেটোর ছেলে এবং শকিং বিষয় হচ্ছে রোম্যান ক্যাস্টোভেট নামটাকে সম্পূর্ণ মিলিয়ে লিখলে তার নাম দাঁড়ায় স্টিভেন মার্কেটো। সেখানে তারা দুজন টেরিকে ক্ষমতার লোভ দেখায়। ম্যারি যেমন ক্রাইস্টের মা, তেমনি তুমি হচ্ছ অ্যান্টি ক্রাইস্টের মা, যার পদচারণায় থাকবে সম্পূর্ণ দুনিয়া। নানান ধরনের উদ্ভট কথা বলে তাকে ব্রেইন ওয়াশ করে, যার ফলে সেখানে টেরি এক পর্যায়ে রাজি হয়ে যায়। তারপর এর পরবর্তীতে রোম্যান এবং মিনি তাকে একটা পার্টিতে নিয়ে যায়, যেখানে সেই অ্যাপার্টমেন্টের সমস্ত লোকজনেরা ছিল, যারা সবাই সেটান ওয়ার্শিপ করে থাকত। তবে ঘটনাটা এখানে কিছুটা অন্যরকম। টেরি আসলে ভেতরে ভেতরে ঠিকই ছিল। সে ড্যান্স করার অভিনয় করতে করতে হঠাৎ করে জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে এবং সেখানেই সে ইমিডিয়েটলি মারা যায়। আসলে পৃথিবীকে বাঁচাতে গিয়ে সে নিজেকে নিজে স্যাক্রিফাইস করে দেয় এবং সেখানে আমাদেরকে রোজম্যারিজ বেবির সেই এক্স্যাক্ট সিন দেখানো হয়, যেখানে রোজম্যারি এবং তার স্বামী বাড়িতে ফিরছিল এবং আসার পথে টেরিকে সুইসাইড করতে দেখে। মিনি এবং রোমান সেখানে এমনভাবে এসে হাজির হয় যে তারা আসলে কিছুই জানে না। তবে এবার তাদের নজর পড়েছে নবদম্পতি রোজম্যারির ওপর। মুভিটা এখানেই শেষ হয়। পার্সোনাল রেটিং বলতে মুভিটাকে 6/10 দেওয়াই যেতে পারে। তবে এটা জাম্পস্কেয়ারের কোনো মুভি নয়। ঘটনাটা কাল্ট ক্লাসিক থিমের ওপর বেস্ট করা। তাছাড়া মিনি এবং রোমানের পরবর্তী টার্গেটের সাথে কি ঘটতে যাচ্ছে তা দেখার জন্য আপনাদের রোজম্যারিজ বেবি মুভিটি দেখতে হবে। আমি অবশ্যই সাজেস্ট করব ওই মুভিটা মিস না করতে। তাছাড়া যদি আমার চ্যানেলে সেই মুভি রিলেটেড কোনো এক্সপ্লেনেশন চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করতে কিন্তু ভুলবেন না। তাছাড়া সবেমাত্র কিছুদিন আগে ইন্দোনেশিয়ান এক ডকুমেন্টারি ফিল্ম এক্সপ্লেন করা হয়েছে, যেটা খুবই ভয়ানক। দেখতে চাইলে অবশ্যই ভাসমান ভিডিওতে ক্লিক করুন। টিল দেন, গুড বাই।